সিদ্ধান্তে পৌঁছেছেন যেগুলো অনেক সময় স্পষ্ট না যে সেখানকার তথ্যটা ঠিক কোথা থেকে আসছে। এবং সেখানে যদি আপনার মার কথা আপনি বলবেন যে তার সাক্ষাৎকার আছে, যেমন সেই আমরা যদি 25শে মার্চের ঘটনায় ফেরত যাই, আপনি তো ওই বাড়িতেও উপস্থিত ছিলেন না, আপনার বয়স কম ছিল, আপনি দুদিন আগে অন্য বাড়িতেও ছিলেন। আপনার মা আওয়ামী লীগের দুঃসময়ে সেখানে বড় দায়িত্ব পালন করেছেন, সভানেত্রীর দায়িত্ব পালন করেছেন, শেষ দিন পর্যন্ত সভাপতি মন্ডলীর সদস্য ছিলেন। আপনার পরিবারের সদস্য, সংসদ সদস্য, মন্ত্রী, পরে ভাই চলে গেলেন, এখন আরেকজন বোন, নানাভাবে আপনারা এই দলটির কর্মকাণ্ডের সাথে জড়িত এবং এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। তাহলে এখন আপনি যেই পয়েন্টগুলো তুলে আনছেন সেখানকার এই তথ্যের ভিত্তি এবং সূত্র নিয়ে এই প্রশ্নগুলো উঠছে বলেই তো আমরা দেখছি। আপনি আপনি কিভাবে কি মনে করেন? কারণ এখানে মানুষের মধ্যে একটা ধরনের কনফিউশন তৈরি হচ্ছে। আচ্ছা, তাহলে বলি কনফিউশন যাতে না হয় আমি যতখানি পারি ক্লিয়ার করব। দেখুন, এই যে 25শে মার্চ রাতের কথা বললেন, আব্বু চলে আসলে, এসে তো অবশ্যই আম্মাকে বলে, এগুলো আম্মার কাছ থেকে পাওয়া, কার কাছ থেকে পাওয়া, অন্য ভাই বোনরাও জানে, হ্যাঁ অবশ্যই জানবে। কিন্তু দেখুন, সবার পক্ষে তো আর সম্ভব হয় না সব কথাগুলো বলা, কিন্তু হয়তো আমি বড় বলেই আমি সেই সাহসের কাজটা হয়তো। আপনি বড় বলে সাহস পেয়েছেন, আপনি মার্কিন যুক্তরাষ্ট্রে থাকেন বলে সাহস পেয়েছেন। কেউ কেউ বলেন সাবেক সচিব ওমর ফারুক, যার জামাতি কানেকশন আছে বলে অনেকে, তার কথা অনেকবার উঠছে সোশ্যাল মিডিয়াতে। আমি আপনার কাছে এই বিষয়টা, আমাকে তো এখন দেখুন, আমাদের যেটা আমি দেখছি এটা বিশেষ উদ্দেশ্য থেকে এটা করা হয়েছে কিনা। হ্যাঁ, কথাটা হচ্ছে আমি বাংলাদেশ উইমেন্স অর্গানাইজেশন সংহতির একটি প্রতিষ্ঠাতা সদস্য, যা বাংলাদেশে প্রচুর কাজ করেছে, ভীষণ প্রত্যন্ত অঞ্চলে কাজ করছে। এবং আমি আরেকটি প্রগতিশীল ইসলামিক পলিসি রিসার্চ ইনস্টিটিউট মিনারেট অফ ফ্রিডমের ডাইরেক্টর ছিলাম, এখন আর নেই। কিন্তু আমি কিন্তু আমার কাজ একই সাথে আমি তৃণমূলে করেছি পিস এডুকেশনের উপর কাজ, যেখানে টিচার্স ট্রেনিং, কারিকুলাম ডেভেলপমেন্ট, এবং আমার একটি বই মন্টগোমারি কাউন্টি পাবলিক স্কুলের জন্য মনোনীত হয়, মিডিয়া স্পেশালিস্ট, সেটাকে একেবারে উচ্চ মার্গে খুব ইউনিক অসাধারণ বই হিসেবে অভিহিত করে, সেটা মন্টগোমারি কাউন্টি হচ্ছে পুরো যুক্তরাষ্ট্রের ওয়ান অফ দ্য বেস্ট এডুকেশনের বেস্ট কাউন্টি। তো সেখান থেকে আমার তো মূল কর্মকাণ্ড কিন্তু শিশু কিশোরদের নিয়ে, তো সেদিকে কিন্তু আমি আলোকপাত করছি। তো সেখান থেকে আমি যখন এই আমার বইটার লেখাটা আরম্ভ করলাম, আমার তো নিতে হয়েছে বেশিরভাগ তথ্য যেগুলো প্রকাশিত হয়েছে, আবার কিছু তথ্য যা আমার ঘরের ঘটনা থেকে হয়েছে, সেগুলো মিলে আমি এই লেখাটার সাহস আমি খুঁজে পাই। কারণ আমার মা ছিলেন লেখাটার একটা বিশাল প্রেরণা। উনি হসপিটালেও জিজ্ঞেস করছে কবে বইটা বের হবে। এই লাস্ট আমি জুলাই মাসেও তার আমি ইন্টারভিউ নেই, এই গত জুলাইতে। তো এই বইটির পাণ্ডুলিপি কিছু আমি তো যে তখন কিছু কিছু আমি তো ছাপাতাম, কিছু কিছু আবার মাঝে মাঝে আমি হয়তো কিছু ভুলে গেলে উনি বলতেন না এটা লেখ। তার মানে উনি হয়তো যে কথাগুলো অবক্ত, যে কারণে হোক, যেটা সম্ভব হয়নি, উনি চেয়েছেন আমরা যেন কিছুটা আলোর মশাল হলেও কিছুটা দু কদম এগিয়ে যাই। আমার ছোট ভাইও তো সেই সাহস দেখিয়েছে রাজনীতিতে। সে কিন্তু সে যে একটা আমাদের এই রাজনৈতিক প্রেক্ষাপট, যেখানে এত দ্বন্দ্বের রাজনীতি, এত অশ্রদ্ধার রাজনীতি, সেখানে তো সে একটা চমক লাগিয়েছে। সেখানে সে একটি অত্যন্ত চমক লাগানোটা কি আপনাদের ভাই বোনের একটা বিষয়? চমক লাগানোর টেন্ডেন্সি আপনাদের আছে কিনা সেই প্রশ্নটা। না, টেন্ডেন্সি না। আমার বাবা ছিলেন কাজের ব্যাপারে অনেকে বলেছেন যে উনি তাকে যারা ভোট দিয়ে এত আশা করে যে জায়গায় পাঠালেন এবং ওনাকে যথেষ্ট ওনার বয়সের তুলনায় গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছিল, উনি যেমন ভাবে এখান থেকে চলে গেলেন, তার মধ্যে অনেকে রাজনৈতিক অপরিপক্কতা, অনেক ধরনের বিষয় তো খুঁজে পেয়েছেন। আপনার আরেক বোন এখন রাজনীতিতে আছে। উনি বলতে অনেকে অনেক কথা বলে, যেহেতু সোহেলকে এটা বলতে হবে তো আমার বলার না, কিন্তু আমি যেটা বলছি যে আমি আমার ভূমিকা, যেহেতু চমকের কথা বলছি, চমকটা কিসের চমক? সত্যের চমক। এটা হচ্ছে এথিক্স এর চমক। আমাদের পরিবারে সেটা কিন্তু আমরা রাখার চেষ্টা করি, এথিক্স এর চমক, সত্যের চমক, দুর্বার সাহসের চমক। এবং এইটা যদি না থাকে আপনি জাতির ভিত্তি গড়বেন কেন? এখন ফিরে আসি এপ্রিলে, যাতে ভুলে যাওয়ার আগে, কারণ আপনি বলছেন সময় কম। এপ্রিলে কেন বললাম এখন শুনুন। আমার সাথে আমার মা নভেম্বরের কথা হলো, যখন আমি তখন কোস্টারিকায়। আমি বলে রাখি, আমার হাজবেন্ড ডক্টর আমর খাইরি আবদুল্লাহ, জাতিসংঘ ম্যান্ডেটেড ইউনিভার্সিটি ফর পিসের ভাইস রেক্টর, 10 বছর হাজী গোলাম মুর্শিদের মাধ্যমে বড় মেশিন ভেঙে পালিয়ে যেতে। তা আমি তো যেটাকে আপনি বলছেন যে একটা বিকল্প ব্যবস্থা ছিল, যেটার কথা হয়তো তাজুদ্দিন আপনি জানতেন, হাইকমান্ড জানতো না। এটাও তো ইতিহাসে আসতে হবে। এটা কিন্তু এটা আছে।
না থাকলেও, ইতিহাসে থাকলে কজন পড়ে? 16 কোটি মানুষের দেশে আমরা যখন প্রকাশকরা 1000 বই ছাপাতে 10 বার চিন্তা ভাবনা করে, ইটস নট এনাফ। ইনফ্যাক্ট এবং তাজুদ্দিন আহমেদের মেয়ে যদি বই লেখেন তাহলে সেদিকে বিশেষভাবে একটি নজর করার সম্ভাবনা আছে। আসলে কি, সেটা হয়তো আমার সৌভাগ্যই বলুন বা যেটাই বলুন, এত ঘুরছে। এই যে স্কুলের বাচ্চারা পর্যন্ত আমাকে লিখছে, জানাচ্ছে, কলেজে ফার্স্ট টাইম ওরা একটা সবচেয়ে বড় অনালোকিত যে আমাদের 9 মাসের মুক্তিযুদ্ধ, এটি আমাদের সামনে যদি চলে আসে তাহলে কোনো ফাঁক থাকে না। কারণ ফাঁকটা যখন ইতিহাস অনালোকিত কেন? মুক্তিযুদ্ধের ইতিহাস আমাকে, সেটা তো বিষয় চিন্তার বিষয় আমার নয়। শুধু আমি এটা ভাবতে পারি আমরা কি করে অনালোকিত বিষয়কে আলোকিত করতে পারি। দ্যাটস নট আওয়ার জব। আমি একটা সাধারণ মানুষ, আমি ভাগ্যচক্রে তাজউদ্দিন আহমেদের মেয়ে। আমি হয়তো এই বইটা লিখতামও না যদি না দেখতাম 9 মাসের মুক্তিযুদ্ধ, স্বাধীনতার যুদ্ধে প্রাণ পুরুষ, যার নাম একটা দিন তো ওই ইতিহাসের একটা ফুটনোটের মধ্যে চলে গেছে। আমি কি কথা, আপনি কি সত্যি এটিকে আপনার কন্যা হিসেবে আপনি বলছেন? কারণ আপনার বইয়ের নাম হলো নেতা ও পিতা। পিতা হিসেবে তাজউদ্দিন আহমেদকে আপনি যেই জায়গায় দেখতে চান, বাংলাদেশের ইতিহাসে তাজউদ্দিন আহমেদ কি নেহাতি করতো? অন্তত আমরা যেভাবে ইতিহাসটাকে দেখি বা যারা ইতিহাসকে চর্চা করেন তাদের মধ্যে তাজউদ্দিন আহমেদ। এটা আপনার একটা ইন্টেলেকচুয়াল ফোরাম থেকে বলছেন, কিন্তু গ্রাস রুটে আমি তো আসি প্রতি বছর। হ্যাঁ, হয়তো আমি মিডিয়ার সামনে তেমন আসি না, কিন্তু আমি তো নেপথ্যে নিভৃতে কাজ করি। এমনও তো জায়গায় গেছি যেখানে কোনো রাস্তা ছিল না, গাছের ডাল ভেঙে আমার পান চাষের পয়সা দিয়ে যারা স্কুল চালাচ্ছে সেরকম স্কুলে আমি গেছি, প্রত্যন্ত বাংলাদেশের প্রত্যন্ত এলাকায়। কিন্তু যেটা দেখেছি যে এই একটা যুক্তরাষ্ট্রের যদি কোনো গ্রাস রুট তৃণমূলে কোনো একটা 3, 4, 5 এর বাচ্চাকে জিজ্ঞেস করা হুইজ আব্রাহাম লিঙ্কন, কে জেফারসন, কে ম্যাডিসন, কে জন অ্যাডামস, কে জর্জ ওয়াশিংটন, তাদের এতটুকু দ্বিধা হবে না। কিন্তু এখানে তাজউদ্দিন আহমেদকে আমি একটাই কথা বলি, জাদুঘরে যেয়ে দেখেন, মুক্তিযুদ্ধ জাদুঘরে যেয়ে দেখেন, খুব অল্প ভাবে দেখানো হয়েছে। এটা 1975 সাল থেকে আপনার বাবাকে হত্যা করার পর থেকে, 75-এর বঙ্গবন্ধু এবং জাতীয় চাঁদের পর থেকে বাংলাদেশের যে দীর্ঘ সময় স্বাধীনতা বিরোধী শক্তি ছিল ক্ষমতা, এবং বাংলাদেশের যে পাঠ্যপুস্তকের কথা বললেন, ওই আমেরিকার ছেলেমেয়েরা যেখান থেকে শিখে সেখানে সেই পাঠ্যপুস্তক পরিবর্তন করা হয়েছে, ইতিহাস পরিবর্তন করা হয়েছে, এগুলোর ভূমিকার মানে একটার পর একটা জেনারেশনের কাছ থেকে ইতিহাসের মুছে দেওয়ার জন্য তাদের ভূমিকা আপনি মনে করছেন? অবশ্যই। এবং এখানে 75-এর পর একটা সম্পূর্ণ প্রতিক্রিয়াশীলদের হাতে চলে গেল। ওখানে তো মুক্তিযুদ্ধে যে আদর্শের প্রতি কুঠারাঘাত হলো, এটাও কিন্তু আমার বইয়ের মধ্যে চলে এসছে। তাহলে নাহলে তো আমি লরেন্স লিপশুলসের একটা চ্যাপ্টার আমি তো পুরো দিতাম না। এটা তো অবশ্যই চলে এসছে। এখন আমরা আসলে যারা প্রতিনিধিত্বকারী কিছু বক্তৃতা আছে আপনার তাদের হসপিটালের কথা জানতে পারি, তাদের পত্রিকাগুলো গত কয়েক সপ্তাহ ধরে হেডলাইন আপনার বই থেকে কোটেশন করতে পারবো, এই বিষয়ে আপনার আমার আমার কিন্তু প্রতিক্রিয়াতে এটাই, দেখুন আমরা তো একটা গণতান্ত্রিক দেশে বাস করি নাকি? আশা করি করি। তার যদি করেই থাকি, প্রতিক্রিয়াশীলরা যদি বলছেন যে যারা প্রতিক্রিয়াশীলতার বিরুদ্ধে, যারা স্বাধীনতাপন্থী, তারা কেন এই বইটির কথা বলছেন না? তারা কেন বইটিকে তুলে আনছেন না? যেমন 71 ছবি আপনার কথা বলছেন প্রকাশিত হওয়ার পর থেকে কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়া বলুন, আমাদের যেভাবে যারা যারা এসছেন বিশিষ্ট ব্যক্তিরা আপনার প্রকাশন উৎসবে, কি বইয়ের তুলনায় আপনি যেটি বলেন তাজউদ্দিন আহমেদের মেয়ে হওয়ার সুবিধা আছে, সেটা কি মানে প্রচার পাচ্ছে না, তুলে পাচ্ছে না, বই করতে চিঠি দিচ্ছে, তাহলে তুলে আনছে না কেন? তুলে আনছি না বলছি এ কারণে যে ঠিক যেভাবে হেডলাইন্স গুলো হয়েছে আপনি বলছেন যে বিপক্ষ দলের পত্রিকায়, ঠিক তেমনই যদি হেডলাইন্স গুলো হাজি গোলাম মোর্শেদ বা আপনার নুরুল হকের চ্যাপ্টার গুলি তাহলে আসছে না কেন? আমি সেটাই বলছি। এখানে তো ধরেই নেওয়া যেতে পারে, আমরা তো সেগুলো হেডলাইন করতে পারি, তাহলে তাতে গণতান্ত্রিক ভাবে পক্ষে বিপক্ষে চর্চাটা আলোচনায় চলে আসে। এভাবেই তো একটা জাতি প্রোগ্রেস করে। আর এটা তো আমার দায়িত্ব নয় যে ওরা কিভাবে করছে, সে বিষয়ে তো আমার সেটা আপনার দায়িত্ব নয়। তবে তারেক রহমানের কথাটা এখানে যেখানে তুললাম, আমরা বিশেষ করে বাংলাদেশের এই যুদ্ধাপরাধীদের বিচারের সময়ের পর থেকে শুরু হওয়ার পর থেকে আমরা ধারাবাহিকভাবে দেখছি এই ইতিহাসের বিষয়গুলো নিয়ে বিতর্ক আছে। স্বাধীনতার পর থেকেই করা হচ্ছে এবং তারপরে বিশেষভাবে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় করা হচ্ছে। সেখানে যখন দেখি একটা ধারাবাহিকতার অংশ, সেটা আপনি একটু আগে প্রশ্নটা ধরেছিলেন যে এপ্রিল মাসেই টান, এবং সেখানে অনেকে মনে করছেন যে একটার পর একটা স্বাধীনতার মূল বিষয়গুলোকে নিয়ে সুপরিকল্পিতভাবে বিতর্ক তৈরি করা হবে এবং
জেনে বা না জেনে আপনার বইয়ের এই সময়টায় প্রকাশই ওই ওই পরিকল্পনার একটি অংশই হয়ে দাঁড়ায়। আপনি কি বলবেন? আমি তো মনে করি যে এটা যদি এই বইটি আসলে সম্পূর্ণভাবে যে এই যে ইতিহাস বিমুখ যে নতুন প্রজন্মকে আবার ইতিহাসের কাছাকাছি নিয়ে যাচ্ছে, সেই আমাদের মহান মুক্তিযুদ্ধের ইতিহাসের কাছে নিচ্ছে। আমরা কি নতুন প্রজন্ম সম্পর্কে অনেক বেশি অ্যাজিউম করে ফেলছি না যে ইতিহাস বিমুখ যে প্রজন্ম এই যুদ্ধাপরাধীদের বিচার যেটি বহু আগে ঘটে গেছে, সেই বিষয়ে তারা নির্বাচনে তাদের মত দিয়েছে, তারপরে তারা পরবর্তীতে তাদের আবেগ অনুভূতি প্রকাশ করেছে, কিন্তু আমরা কোন ইতিহাস আপনি তাদেরকে শেখাতে চান যেটি যারা ইতিহাস সম্পর্কে জানেন তারা ভাবে? তাহলে আপনাকে আমি পাল্টা প্রশ্ন করি। ওকে, দ্যাটস এ গুড কোয়েশ্চেন। সেটা হচ্ছে আমি ভালো উত্তর দিতে পারি কিনা জানি না, কিন্তু আপনার কোয়েশ্চেন গুলি ভালো। সেটা হচ্ছে আমি ওই প্রকাশনা উৎসবে এই নেতা ও পিতার প্রকাশনা উৎসব এশিয়াটিক সোসাইটিতে হয়েছিল, আপনি বললেন। ওখানে ডক্টর আনিসুজ্জামান অতিথি বক্তা ছিলেন, ব্যারিস্টার আমিনুল ইসলাম, ডক্টর কামাল হোসেন, আবুল কাশেম ফজলুল হক সাহেব ছিলেন, মইদুল হাসান ছিলেন, আমার বাবার ছোট ভাই অ্যাডভোকেট আখতারউদ্দিন আহমেদ ছিলেন, আমার বোন মাহাজার মিনামুল মিনি, সে কবিতা পড়েছে, চমৎকার কবিতা পড়েছে, এবং সেই সাথে ছিলেন আমার বাবা আর একেবারে স্কুল জীবন বন্ধু ডক্টর এম এ করি। আচ্ছা, ওখান থেকে কিন্তু একটা ঘটনা চলে আসছে সবার মুখে, এটা কিন্তু ইতিহাসের একটা বিরাট গুরুত্বপূর্ণ উপাদান হবে। এবং ডক্টর আনিসুজ্জামান বলেছেন এই বইটি বিতর্কের সৃষ্টি করবে, কিন্তু লেখক উপাত্ত ঘেটে, দলিল ঘেটে সত্যের যতখানি কাছাকাছি পৌঁছানো যায় তার চেষ্টা করেছে। ডক্টর আনিসুজ্জামান তো একজন খুবই বিজ্ঞাত। ডক্টর আনিসুজ্জামান যেটাকে বলে সার্টিফিকেট দিয়েছে, এটা খুবই ভালো কথা, কিন্তু যেটা যেটা আমি আসি এখানে আপা, আমি আসি এখন। তাহলে ওই অনুষ্ঠানটা বললাম একটু তো প্রেক্ষাপট দিতে হয়। এখন আমি কথা বলছি, যদি আমাদের বিশেষ সময় আমি জানি ওটা। আমি তখন ওখানে জিজ্ঞেস করলাম, আচ্ছা ওখানে কিন্তু প্রচুর তরুণদের সমাগম হয়, তা আমরা আচ্ছা বলতে পারো, ওই যে আপনি বলছেন যে এটা কোন অধ্যায়টা ইতিহাস তো জানে না, আমরা বলতে পারো 30শে মার্চের তাৎপর্য কি বাংলাদেশের ইতিহাসে? Not one could raise his or her. হ্যাঁ, আমি বললাম 30শে মার্চ বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে একটি যুগান্তকারী মোড় পরিবর্তনকারী দিন ছিল। কি ছিল? একজনও বলতে পারেনি ওটা কি ছিল। সেদিন আপনি তো জানেন একটা চিন্তা থেকে কিন্তু একটা বিপ্লবের সৃষ্টি হয়, বিপ্লব থেকে হয় সমাজ পরিবর্তন, তারপরে আসে সাম্য, সোশ্যাল জাস্টিস। সেই চিন্তাটা কি ছিল? 1971 সালের 30শে মার্চ হানাদার বাহিনীর হাত থেকে আত্মরক্ষার্থে দুর্গম যাত্রা পথের সাথী ব্যারিস্টার আমিনুল ইসলাম এবং তাজউদ্দিন আহমেদ কুষ্টিয়া জেলার জীবননগর নামে একটি এলাকার সীমান্তবর্তী টুঙ্গি নামের একটি সেতু কালভার্টের নিচে আত্মগোপনকারী তাজউদ্দিন আহমেদ, ওনার মাথায় একটা চিন্তার আবির্ভাব হলো। তা হলো এই মুক্তিযুদ্ধ, এই যে অনুপ্রেরণা, স্বাধীনতার উন্মেষ, এই চেতনাটাকে আমি যদি প্রবাহিত করতে পারি, কারণ বঙ্গবন্ধু ছিলেন স্বাধীনতার চেতনা, উনি থাকবেন, আছেন সবসময়, ওনার ওই চেতনাটার জায়গায় ওরা ওই স্থান কেউ নিতে পারবে না। বাট সেইটাকে ট্রান্সফর্ম যদি না করা হয়, এটা কিন্তু ওই ধোঁয়ার মতো কিন্তু সিদ্ধান্ত দিলেন একটি স্বাধীন বাংলা সরকার গঠন করে মুক্তিযুদ্ধকে পরিচালনা করা। এই নবানি নৌ 30শে মার্চ। একটা বিরতি দিচ্ছি, বিরতির পর আমাদের স্বাধীনতা যুদ্ধের ইতিহাসের এই